হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 7-এর বাংলার রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুলের গান পাঠ্যাংশটি শেয়ার করব। তো আমি তোমাদের সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটুখানি বিষয় সংক্ষেপটা বলে দিই। আমি আর লাইন বাই লাইন পড়ছি না, তোমরা এটা পড়ে নিও। আমি একটুখানি বিষয় সংক্ষেপটা বলে দিই, তাহলে প্রশ্নগুলো সমাধান করতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। কাজী নজরুলের গান গদ্যাংশের মাধ্যমে লেখক রামকুমার চট্টোপাধ্যায় কৈশোরের একটা ঘটনা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। লেখক তখন বিদ্যালয়ে ছাত্র ছিলেন। দেখো এখানে প্রথমেই আছে, একদিন ঘটেছিল একটি ঘটনা, যাচ্ছি স্কুলে। তো একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি দেখেন, এখানে দেখবে এই দেখো এখানে আছে, সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। তিনি দেখেন হেদো পার্কের কাছে বেশ ভিড় জমেছে। ব্যাপারটা কি জানার জন্য লেখক বেশ একটা এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করছিল, তিনি বেশ কৌতূহল হলেন। এবার আমরা যদি ধরো যাচ্ছি কোথাও একটা, আমরা দেখলাম কোথাও একটা জায়গায় মানুষ জমায়েত হয়ে আছে, ভিড় জমেছে, তো আমাদের মধ্যে একটা কৌতূহল জাগবে। তো লেখকের মধ্যেও সেই হয়েছিল। এবার ভিড়ের কারণ জানতে চাইলে এক ব্যক্তির কাছে লেখক জানতে পারেন যে সেই স্থানে সেদিন আসবে, কে আসবে? বিপ্লবী নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। লেখকের মন তখন আবেগে উত্তেজিত হয়ে ওঠে। তিনি দাঁড়িয়ে পড়েন, ও যারা দাঁড়িয়ে ছিল ওখানে তিনিও দাঁড়িয়ে পড়েন, ওই ভিড়ের মধ্যে, ওই মানুষদের মধ্যে তিনিও তখন দাঁড়িয়ে পড়েন। একটু পরেই তিনি শুনতে পান কাজী নজরুল ইসলামও আসবেন, কারণ নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান পরিবেশন ছিল তৎকালীন যে স্বদেশী মিটিং, এর একটা তখনকার দিনের রীতি ছিল। দুই প্রিয়, মানে তার খুব প্রিয় আর এই রকম মানে মানুষকে দেখা, সেটা তো একটা ভাগ্যের ব্যাপার, এত কাছ থেকে দেখতে পাবে সেই আশায় লেখকের মনে কিন্তু একটা মানে তার কি বলবো, মানে তার ভেতরে একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, যেন একটা তেজ, তিনি তার ভেতরে যেন একটা তেজ লক্ষ্য করছিলেন, মানে তার বুকের রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। নেতাজিকে দেখে লেখক একদম মুগ্ধ হয়ে যান। একটু পরেই কি হয়, মঞ্চে উঠে আসেন কাজী নজরুল ইসলাম। স্বয়ং নেতাজি তাকে দুহাত তুলে প্রণাম করেন। সেদিন নজরুলের গানে লেখক এমনই মুগ্ধ হয়ে যান যে জীবনে সে কথা তিনি ভোলেননি। নজরুলের মুখে গান, গলায় বাঁধা হারমোনিয়াম, তিনি গাইছেন, কি গাইছিলেন? তিনি দেশাত্মবোধক সঙ্গীত। তাহলে তিনি এইগুলো সমস্তটা ফিল করেন একদম ভেতর থেকে। তো এর পরেও কিন্তু গায়ক রূপে নজরুলকে তিনি অনেকবারই দেখেছেন, যদিও ছোট বয়সে প্রথম দেখার একটা যে উত্তেজনা, ধরো প্রথম দেখছে, সেটা তো কোনো কিছুর সাথে কম্পেয়ার হবে না। তো ওই গান শোনার পর তিনি ছুটতে ছুটতে বাড়িতে ফেরেন এবং তবলার বলে ডুবে গিয়ে মনের যে উত্তেজনা, সেটাকে কিন্তু তিনি প্রশমিত করেন। এই দেখো একদম লাস্টে আছে, যার জন্য এই লাইনটা, যে উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে, ডুবে গেলাম তবলার বলে। তো এবার আমি তোমাদের সাথে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো আমাদের পুরো গদ্যাংশটি দেখলাম নজরুলের গানের যে প্রভাব, সেইটাকে কেন্দ্র করে লেখকের মনে এই গান কতটা ছাপ ফেলেছিল, সেটাই কিন্তু কাহিনীর মুখ্য বিষয় হয়ে উঠেছে। এই কারণে আমাদের কিন্তু গদ্যাংশটিরও নামকরণ হয়েছে, দেখো, যে কাজী নজরুলের গান। কেননা নামকরণ হচ্ছে সাহিত্যের কিন্তু একটা প্রধান অঙ্গ, তাই তো নামকরণকে ঘিরে কিন্তু আমরা বিষয়বস্তুটা বুঝতে পারি যে এর বিষয়বস্তুটা কীরকম হতে চলেছে বা কী হবে। তো যাই হোক, এখন আমি অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে আছে, কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন মনীষীর নাম পাঠ্যাংশ খুঁজে পেলে? এখানে উত্তরটা কি হবে? কাজী নজরুল ছাড়াও, ইসলাম ছাড়াও আমরা নেতাজি সুভাষচন্দ্রের নাম কিন্তু পাঠ্যাংশে খুঁজে পেয়েছি। এখানে একটা কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করছি, এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। এই ছবি আমি পরেও দেখেছি, কোন ছবির কথা বলা হয়েছে? এটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তারপরে নেক্সট, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি, কোন রীতির কথা বলা হয়েছে?
আমি যখন একটুখানি বিষয়বস্তুটা বলেছিলাম সেটা তোমাদের সাথে আমি বলেছিলাম, তাও বলে দিচ্ছি যে লেখকের যে ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো যখন স্বদেশী মিটিং হতো তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম কিন্তু গান গাইতেন। এটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। তারপরে দেখো পাঠ্যাংশে কার কেমন দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে। এখানে আমাদের রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুল গান রচনায় নেতাজি সুভাষচন্দ্রের দেহ সৌষ্ঠবের পরিচয় দিয়েছেন। তিনি গৌরবর্ণ, উন্নত ললাট ও অতীব সুপুরুষ ছিলেন। এগুলো একদম সিম্পলভাবেই তোমাদেরকে বললাম যে এগুলো কোনো লেখার দরকার নেই, কিন্তু টিকা লেখাগুলো একটু যেহেতু বড় সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। টিকা লেখো দেখো কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বদেশী যুগ, এই তিনটেই আমি তোমাদের সাথে লিখে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম নিয়ে দেখো টিকাটা লিখেছি। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, গীতিকার, সঙ্গীত স্রষ্টা ও দেশপ্রেমিক। তিনি 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুল বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন, কারণ তার কবিতা ও গান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। তারপরে দেখো কি লিখেছি। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি বিপ্লবী সাংবাদিকতা করতেন এবং ধূমকেতু নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যার জন্য তাকে কারাবরণ করতে হয়। নজরুল প্রেম, সাম্য, মানবতা ও ধর্মীয় সহনশীলতার কথা বলেছেন। তিনি হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। আমরা তার লেখা অনেক কিন্তু কবিতার মধ্যে সেগুলো স্ফুটিত হতে দেখি এবং তার রচনায় দুই ধর্মের মিলন ঘটেছে। জীবনের শেষ দিকে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি নীরব হয়ে পড়েন। 1976 সালের 29শে আগস্ট ঢাকায় তার মৃত্যু হয়। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র, যিনি আজও আমাদের মধ্যে চিরজীবী। কেননা তিনি আমাদের কাছে কিন্তু এখনো অমর হয়ে আছেন সবার মধ্যে তার লেখার মধ্য দিয়ে। তারপরে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর কি টিকা লিখেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা এবং আপসহীন দেশপ্রেমিক। তিনি 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি মেধাবী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন। তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি দেখো তখনকার দিনে তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু উত্তীর্ণ হলেও ব্রিটিশ শাসনের অধীনে চাকরি না করে তিনি কি করেছেন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তিনি কংগ্রেস দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং একসময় কংগ্রেসের সভাপতি হিসেবে কিন্তু তিনি নির্বাচিত হন। পরে মত পার্থক্যের কারণে কংগ্রেস কিন্তু তিনি ত্যাগ করেন। তিনি কংগ্রেস ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দেশকে তিনি স্বাধীন করার লক্ষ্যে কি করেন দেখো, বিদেশে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং এটা আমরা সবাই জানি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উদ্দীপনামূলক আহ্বান তিনি জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সহায়তায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। তার মৃত্যু রহস্য আজও অনেকে ঘিরে রহস্যাবৃত। নেতাজি সুভাষচন্দ্র বসু আজও আমাদের প্রেরণার উৎস। তার বীরত্ব ও আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয়। তারপরে দেখো স্বদেশী যুগ। স্বদেশী যুগ টিকা কি লিখেছি। 20 শতকের সূচনায় সাম্রাজ্যবাদী বড়লাট লর্ড কার্জন ভারতে ব্রিটিশ শাসন সুরক্ষিত করার উদ্দেশ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। এগুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিত হলো বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। 1905 খ্রিস্টাব্দের জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। এই সময় স্বাধীনতা সংগ্রামীরা বয়কট নীতি গ্রহণ করেন। বিদেশি দ্রব্য বর্জন করে তারা ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায়। এছাড়া স্বদেশী শিল্পের বিকাশের জন্য বিদেশি দ্রব্য বর্জনের প্রয়োজন ছিল। বিদেশি পণ্য সম্ভার বিশেষত সুতি বস্ত্র বর্জন এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল। পরে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানকেও বয়কট করা হয়। এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত, আর এই যুগই স্বদেশী যুগ। এই সময় কবিতা, গান, নাট্যসাহিত্য স্বদেশী ভাবধারার দ্বারা উদ্বেলিত হয়েছিল।
তাহলে আশা করি এই টিকাগুলো তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেল। এবার দেখো আছে কাজী নজরুল ইসলাম গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো, তখন তিনি কি করলেন। তো কাজী নজরুল ইসলামের গান শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের অল্প বয়সে যে রক্ত টকবক করে ফুটতে শুরু করে, তিনি বলেছিলাম তখন যে তিনি প্রায় উত্তেজিত হয়ে পড়েন। তারপরে হচ্ছে দেখো তখন তিনি কি করলেন। লেখক তখন স্কুলে না গিয়ে সেই উত্তেজনাকে বশে আনার জন্যই বাড়ি ফিরে তার যে প্রিয় সঙ্গী, এখানটা আমরা পড়েছিলাম, তার যে প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বলে ডুবে গিয়েছিলেন। এখানটা এই যে এইখানটাতে আছে, এখানটা বলেছিলাম তোমাদেরকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।